আসসালামু আলাইকুম। বাংলা ভিশন সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি লুবনা হোসেন কারি, আমি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পাক হানাদারদের পছন্দ ছিল না বলে ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিলেন জিয়াউর রহমান, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হলেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি বলেছেন সুলতান মনসুর। গণফোরাম থেকে বহিষ্কার, গণশত্রুতে পরিণত হবেন তিনি, দাবি রিজভীর। পুরান ঢাকায় চলছে কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযান। হাজারীবাগে ৫ গুদামের সংযোগ বিচ্ছিন্ন। অভিযান চলবে ১ এপ্রিল পর্যন্ত, জানিয়েছে টাস্ক ফোর্স। শেষ মুহূর্তে জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিমাতা সুলভ আচরণের অভিযোগ বিরোধী ছাত্র সংগঠনগুলোর। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হলো ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উত্তাল ৭১-এর এই দিনে রেসকোর্সের জনসমুদ্রে তার এ ঘোষণায় মুক্তিকামী বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে, ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ৭ই মার্চ ১৯৭১, যেন সেই স্বপ্ন পূরণের পালা। তিল ধারণের জায়গা নেই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে। অধীর অপেক্ষা, কি বলেন, কি ঘোষণা দেন বঙ্গবন্ধু। বিকেল ৩:১টায় মঞ্চে ওঠেন ইতিহাসের মহানায়ক। আকাশ কাঁপানো স্লোগানে অমর কাব্যের মতো ভেসে আসে মুক্তির সেই ঘোষণা। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার ৪৬ বছর পর ২০১৭-র ৩০ অক্টোবর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব ইতিহাসের অমূল্য দলিলের স্বীকৃতি দেয় ইউনেস্কো। অন্তর্ভুক্ত হয় ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। বঙ্গবন্ধুর সেদিনের ভাষণটি ছিল বেশ কৌশলী। এ কারণেই ভাষণটি দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলার পাশাপাশি বাঙালিকে এনে দিয়েছিল মুক্তি। তার যে ৭ই মার্চের ভাষণ, পরিষ্কার তিনি স্বাধীনতার কথা বলছেন, কিন্তু তার ভিতরে অনেকগুলি কথা আছে যেগুলিকে খণ্ডন করা যায়। মানে আন্তর্জাতিকভাবে যখন এই জিনিসগুলি পাকিস্তানিরা প্রচার করেছিল যে শেখ মুজিব বিচ্ছিন্নতাবাদী, তখন কিন্তু তার ভাষণের মধ্যে দিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম না, বিচ্ছিন্নতাবাদী না। মাত্র ১৮ মিনিটে ১১৩৮ শব্দের বঙ্গবন্ধুর সেই ভাষণ ইতিহাসের সঙ্গে আজও গবেষণার বিষয় অনেকের কাছে। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাক হানাদারদের পছন্দ ছিল না বলেই বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। পরবর্তীতে মিলিটারি ডিক্টেটররা একই পথ অনুসরণ করে। যারা এই ভাষণ নিষিদ্ধ করেছিল তারা আস্তে আস্তে আস্থা করে চলে যাচ্ছে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৭ই মার্চের ভাষণের প্রেক্ষাপট তুলে ধরেন। তার কথায় উঠে আসে বাঙালির মুক্তির সংগ্রামে ৭ই মার্চের ভাষণের গুরুত্ব। শেখ হাসিনা বলেন, মানুষের মুক্তির সংগ্রামে এই ভাষণের আবেদন আজও ফুরায়নি। অসহযোগ আন্দোলন থেকে একটি জাতিকে প্রস্তুত করে তাদেরকে যুদ্ধে নামিয়ে বিজয় অর্জন করার ইতিহাস বোধহয় এই বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করতে পেরেছিলেন। ৭ই মার্চের এই ভাষণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবেই যা জাতির পিতার মহান অবদান, এটা শুধু বাংলাদেশের মুক্তিগামী জনগণ না, সারা বিশ্বের মুক্তিগামী জনগণের প্রেরণা হিসেবে যুগ যুগ ধরে এটা টিকে যাবে। প্রধানমন্ত্রী বলেন, যারা এই ভাষণটিকে নিষিদ্ধ করেছিল তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এবং ধীরে ধীরে আস্থা করে নিঃশেষ হয়ে যাবে। যে ভাষণ পাকিস্তানিরা পছন্দ করে নাই, এই পাকিস্তানি হানাদার বাহিনীর পছন্দের ছিল না বলেই জিয়াউর রহমান এই ভাষণ নিষিদ্ধ করে দিয়েছিল।
আর সেটাই অনুসরণ করে গেছে একের পর এক মিলিটারি ডিক্টেটর যারা এসেছিল বা যারা ক্ষমতা ওই ক্যান্টনমেন্টে বন্দি করে রেখেছিল। আর যারা এক সময় এটাকে নিষিদ্ধ করেছিল তারা যেমন আজকে ধীরে ধীরে আস্তাকুড়ের দিকে যাচ্ছে, তারা আস্তাকুড়েই চলে যাবে আর নিঃশেষ হয়ে যাবে। বেঁচে থাকবে মুক্তিযুদ্ধের চেতনায় যারা এই বাংলাদেশের মানুষকে ভালোবাসবে তারাই। রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণে কর্মীদের ৭ই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর চিন্তা জীবনী সম্পর্কে জানার তাগিদ দেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা। এর আগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসাবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। সময় তার সঙ্গে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সহ দলের সিনিয়র নেতারা। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্ধকার যুগে বাস করা বিরোধী রাজনীতিকরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করার পাশাপাশি তা প্রচারে বাধা দিত। বঙ্গবন্ধুর ভাষণ যে অমূল্য সম্পদ সেটা তারা বুঝত না বলেই এমন করেছিল বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী জানান, ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে অসহযোগ আন্দোলন থেকে সশস্ত্র যুদ্ধে নামিয়ে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গমাতা ফজিলাতুন্নেসার পরামর্শ অনুযায়ী বঙ্গবন্ধু অলিখিত ভাষণ দিয়েছিলেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তার সরকারের উদ্যোগে ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পাওয়া মানব সভ্যতার ইতিহাসের অমূল্য দলিল। প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু রেখে যাওয়া স্বল্পোন্নত বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার পাশাপাশি উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এদিকে সংসদে অনির্ধারিত আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মন্ত্রী এমপিরাও ৭ই মার্চের ভাষণের ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে আবাসিক এলাকায় দাহ্য পদার্থের কোনো গুদাম থাকতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা উত্তর সিটি মেয়র ও উত্তর দক্ষিণের কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথের আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংরক্ষিত আসন সহ ঢাকা উত্তর সিটির ২৬ জন এবং দক্ষিণ সিটির ২৪ জন কাউন্সিলর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের কাছে শপথ নেন। শপথ নেওয়ার পর জনগণের কল্যাণে কাজ করতে মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঐতিহাসিক ৭ই মার্চে শপথ নেওয়ার অভিজ্ঞতা তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। এই শহরকে পরিচ্ছন্ন রাখা, সুন্দরভাবে সাজানো এবং মানুষের জীবন মান যাতে উন্নত হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া, তার জন্য যা যা করণীয় আমরা করে যাচ্ছি এবং আপনারাও আপনাদের উপরে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ জনগণ যে আস্থা বিশ্বাস নিয়ে আপনাদের ভোট দিয়েছে সে বিশ্বাসের মর্যাদা আপনারা দেবেন, সেটাই আমি চাইব। প্রধানমন্ত্রী বলেন, জনসেবা যেন জনগণের কাছে দ্রুত পৌঁছায় সেই লক্ষ্যেই ঢাকা সিটিকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করা হয়। আমি এটাকে উত্তর এবং দক্ষিণ এই দুটি সিটি কর্পোরেশনে আমরা ভাগ করে দিই। যদিও এ সময় অনেকেই আপত্তি করেছেন, অনেকে প্রশ্ন তুলেছেন, কিন্তু আমি মনে করি যে এখন যতই দিন যাচ্ছে এবং যখন আরো ভালোভাবে কাজ করতে পারবে তখন কিন্তু মানুষ এর সুবিধাটা ভোগ করতে পারবে এবং বুঝতে পারবে যে এর সুফলটা কত। আমাদের উদ্দেশ্য হলো যে জনসেবাটা যেন জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছায়, মানুষ যেন একটা জায়গায় যে তার সমস্যার কথা বলতে পারে, সমাধানের পথ পায়, আর উন্নয়নটা যেন আরো ত্বরান্বিত হয়, সুষম হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু এই পদক্ষেপগুলো নিয়েছি। চকবাজারের আগুনের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে শেখ হাসিনা বলেন, রাসায়নিকের গোডাউন পুরান ঢাকা থেকে সরিয়ে ফেলতে হবে। তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না, কিন্তু এখানে গোডাউন হিসেবে তারা যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে, যে পণ্য উৎপাদন করে সেটা বিক্রি করতে পারবে, কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে। অর্থাৎ মানে যে জিনিসে আগুন লাগতে পারে বা এত বড় ক্ষতি, একবার নিমতলি হয়ে গেল, দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা, কতগুলি মানুষের জীবন চলে গেল। কাজে এখানে যে যত বাধাই দেবে কোনো বাধা কিন্তু আমরা মানব না, আমরা কিন্তু এটা নিয়ে যাব।
ট্রাফিক আইন মেনে চলা সহ নিজ নিজ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর। বৃহস্পতিবার সকালে 11টায় সংসদ ভবনে সুলতান মনসুরকে শপথ পড়ান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে আলাপে তিনি দাবি করেন, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের জানিয়েই তিনি শপথ নিয়েছেন। সংসদের ভিতরে ও বাইরে কথা বলতেই ঐক্যফ্রন্টের নির্বাচিত অন্য সদস্যদের শপথ নেয়ার আহ্বানও জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচিত হন সুলতান মনসুর। তবে সিলেট 2 আসন থেকে নির্বাচিত গণফোরামের আরেক প্রার্থী মোকাব্বির খান অনিবার্য কারণে আজ শপথ নেননি। আমি ধারাবাহিকতা রক্ষা করে আমি যা বলেছিলাম, আমি নিয়ে পরিস্থিতির মোকাবেলা করা হতো জনগণকে। জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসাবে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, আর ওনারা যা সিদ্ধান্ত নিয়েছেন ওনারা তো নেবেন। তবে আমি একটা কথা বলতে পারি যে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। আমার ছাড়া আরও 7 জন আছেন, তারা 7টি সংসদীয় এলাকা থেকে বা সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন। আমি চাইব যে তাদের যে বক্তব্য বা এই জাতীয় ঐক্যফ্রন্টেরও যে বক্তব্য, সেটা এই সংসদের ভিতরে বাইরে 2 জায়গায় আলোচনা হতে পারে, আওয়াজ উঠতে পারে, কথা হতে পারে, তখন দেশের বাইরে মানুষ জানবে। কাজে তাদেরকে আহ্বান জানাবো ভবিষ্যতে তারা যাতে জাতীয় সংসদ সদস্য হিসাবে এসে শপথ নিয়ে সংসদের ভিতরে বাংলাদেশের জনগণের যে দাবি দেওয়া, প্রয়োজনীয় দাবি দেওয়া এবং ন্যায্য দাবি দেওয়া এবং সমস্যা নিয়ে কথা বলেন। এদিকে শপথ নিয়ে প্রথম দিনেই বহিষ্কৃত গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর সংসদে বলেন, ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হলেও তিনি বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। মহাজোটের বিরোধিতাকারীরাই শুধু নয়, বঙ্গবন্ধুর অনুসারীদের ভোটেও তিনি নির্বাচিত হন বলে দাবি করেন। দীর্ঘ বক্তৃতায় বঙ্গবন্ধুর প্রতি আনুগত্য প্রকাশের পাশাপাশি জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতাও চান সুলতান মোহাম্মদ মনসুর। দুর্ভাগ্যের নির্মম পরিহাস আর রাজনীতির ছন্দপতনের কারণে আমি এই গত 18 বছর একটি রাজনৈতিক কারাগারের মধ্যে ছিলাম। এটা ঠিক, এই মহাজোটের বিরোধী যারা ছিলেন তারা বিএনপি সহ অন্যরা আমাকে ভোট দিতেন, কিন্তু বঙ্গবন্ধু অনুসারীরাও, জাতির পিতার অনুসারীরাও আমাকে ভোট দিয়ে সর্বস্তরের জনগণ আমাকে এখানে পাঠিয়েছেন। কারণ আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল বঙ্গবন্ধুকে ঘিরে। আজ থেকে 52 বছর আগে যে বিশ্বাসে রাজনীতি শুরু করেছিলাম, সেই জায়গা থেকে, সেই বিশ্বাস থেকে আমি ব্যক্তিগতভাবে বিচ্যুত হই নাই। গণফোরাম থেকে সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কার করা হয়েছে। নীতি, আদর্শ এবং জনবিরোধী কার্যকলাপের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শপথ নিয়ে জনগণের সাথে ছলনা করেছেন সুলতান মোহাম্মদ মনসুর। তিনি গণশত্রুতে পরিণত হবেন বলেও মন্তব্য করেন রিজভী। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভ করা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেয় তাকে বহিষ্কার করা হয়েছে গণফোরাম থেকে। সংসদ সদস্য হিসাবে শপথ নিয়ে আপনি নৈতিকতা বিরোধী, জনবিরোধী এবং সংসদীয় রীতি বিরোধী কাজ করেছেন। অতএব আপনার বিরুদ্ধে দলের নীতি বিরোধী, আদর্শ বিরোধী ও গণবিরোধী কার্যকলাপের অভিযোগ আপনার গণফোরামের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হলো এবং গণফোরাম থেকে বহিষ্কার করা হলো। একই সাথে জাতীয় ঐক্যফ্রন্ট স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের অঙ্গীকার ভঙ্গ করেছেন সুলতান মনসুর। অবিলম্বে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানান রিজভী। রাজনীতিতে ছলনা, অঙ্গীকার ভঙ্গে এরা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হয়। আমি শুধু এইটুকুই বলবো। আর তার দল যে গণফোরাম, তারাই নিশ্চয়ই ব্যাপারে, সেখানে বিজ্ঞ আইনজীবীরা আছেন, তারাই ব্যবস্থা করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বর্তমান ম্যান্ডেটবিহীন মিডনাইট ইলেকশনের সরকার। সারা দেশে বিরোধী মতের নেতাকর্মীদের ওপর নির্যাতন অব্যাহত আছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মনসুরের মতো অন্য প্রার্থীদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর আয়োজিত ৭ই মার্চ নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সময় ক্ষেপণ হলেও সুলতান মনসুর শপথ নেওয়ায় তাকে অভিনন্দন জানান তথ্যমন্ত্রী। ঐক্যজোটের নির্বাচিত প্রার্থীরাও শপথ নিয়ে সংসদে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন বলেও আশা প্রকাশ করেন হাসান মাহমুদ। বিএসএমএমইউতে বেগম জিয়ার চিকিৎসা না নিতে বিএনপি কেন উৎসাহী নয় তাও বোধগম্য নয় বলেও জানান তথ্যমন্ত্রী। এদিকে ৭ই মার্চ উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আহ্বান জানান গণতন্ত্রের স্বার্থে বিএনপি সহ অন্য দলের সব সংসদ সদস্যকে সংসদে আসার। যারা আজকে শপথ নিচ্ছেন তাদেরকে আমরা স্বাগতম জানাই এবং যারা এখনো শপথ নেননি বিএনপি সহ অন্য দলের তারা আগামীতে তাদের এই শপথ নেওয়ার সময়ের মধ্যেই তারা সংসদে যে শপথ নেবেন এটা আমাদের প্রত্যাশা। এই নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা থেকে বিএনপি বেরিয়ে আসবে, বেরিয়ে এসে সুলতান মোহাম্মদ মনসুরের পদাঙ্ক অনুসরণ করে তাদের দল থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারাও শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ না করলে যারা তাদেরকে ভোট দিয়েছিল তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয়, তাদের অবমাননা করা হয়। আপনারা সংসদে আসুন, সংসদে এসে আপনারা সরকারের সমালোচনা করুন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন সরিয়ে নেওয়া হয়েছে। দুপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন চিকিৎসকরা। বলেছেন তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে, ইনফেকশনও অনেকটা নিয়ন্ত্রণে জানিয়ে ডক্টর আবু নাসার রিজভী বলেন কিডনিও আগের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে। মিডিয়া বোর্ডের একজন সদস্য বললেন উনি কাদের ভাইয়ের সাথে কথা বলেছেন এবং এই রেসপন্ডে তার ওনার কথা রেসপন্ড করেছে। দিস ইজ নাম্বার ওয়ান ভেরি পজিটিভ সাইন। 2 নম্বর ওনার হার্টের যে সাপোর্টিং আইওবিপি মেশিন ছিল ওইটাও আজকে খুলে ফেলা হয়েছে এবং ওনার প্রেশার খুব স্টেবল আছে এবং দিস ইজ সেকেন্ড পজিটিভ সাইন। এবং আলহামদুলিল্লাহ বাকি সব প্যারামিটার্সগুলো ব্লাড প্যারামিটার্সগুলো দিন দিন ভালো হচ্ছে, ওনার ইনফেকশনও অনেক কন্ট্রোল হয়ে গেছে। রাজধানীর হাজারীবাগ এলাকায় 9টি কেমিক্যাল গোডাউনে অভিযান চালিয়ে 5টি কেমিক্যাল গোডাউনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্কফোর্স। যদিও অভিযানের হাত থেকে বাঁচতে গোডাউন তালা মেরে পালিয়ে যায় মালিকপক্ষ। কেমিক্যাল বিরোধী টাস্কফোর্স বলছে আগামী 1 এপ্রিল পর্যন্ত এই অভিযান চলবে, কাউকেই ছাড় দেয়া হবে না। হাজারীবাগে সিটি প্লাস্টিকের মালিক টাস্কফোর্সের অভিযান টের পেয়ে আগেভাগেই কারখানায় তালা দিয়ে সটকে পড়েন। ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে তালা ভাঙা হয় ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে। ভিতরে ঢুকে পাওয়া যায় বিপুল পরিমাণ প্লাস্টিক দানার মজুদ। পাশেই কারখানায় বানানো হয় প্লাস্টিকের চিরুনি ও বিভিন্ন পণ্য। ঘুপচি ঘরে নেই কোনো অগ্নি নির্বাপনের ব্যবস্থা, যেখানে সেখানে ছড়িয়ে রয়েছে প্লাস্টিকের দানা। মালটা তুমি গালাই কোনো আগুনে কোনো সমস্যা নেই, কোনো কোনো সমস্যা নেই। আর এটা এইখানে যদি কোনো কারণে আছে তো তাহলে এই প্লাস্টিক দানাগুলি কি রকম ক্ষতি হতে পারে? এমন জন্য কি গলবো, মাগার আগুন ধরবে না। অল্প দূরেই ম্যাটাডোর কোম্পানির ফ্যাক্টরিরও অবস্থা একই। কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে প্লাস্টিক পণ্য উৎপাদন। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এটা তো ডিপার্টমেন্ট থেকে দিবে। ডিপার্টমেন্ট কি আপনাকে বলেছে অনুমতি ছাড়াও আপনি কার্যক্রম চালাতে পারবেন? না, এটা ডিপার্টমেন্ট বলে নাই। তাহলে কি এটা অবৈধ না? এটা তো আমরা লিগ্যাল তো যে ওয়ে আছে সেটা তো আমরা অ্যাপ্লাই করেছি। এমন অভিযোগে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। প্রচুর পরিমাণে তারা এই পিপি দানা এবং পিভিসি দানা, এছাড়াও রিসাইকেলড দানা, যেটা ওই যে প্লাস্টিকের ভাঙ্গারির থেকে একটু চিপিং করে যে দানা হয়, সব ধরনের মিশ্রণই এখানে মজুদি আমি এখানে পেয়েছি বিপুল পরিমাণে। ভিতরের ঘরগুলোতে যদি আগুন লাগে কেউ বেরোতে পারবে না। তাদের ইউটিলিটি সার্ভিসগুলো ডিসকানেক্ট করে দিচ্ছি, তারা যতদিন পর্যন্ত এখান থেকে না সরবে সেগুলো কিন্তু ফেরত পাবে না, তাদেরকে সরে যেতে হবে। যেই হোল্ডিংয়ে তারা সরে যাবে আমরা সেই হোল্ডিংয়েই শুধু আবার ইউটিলিটি সার্ভিসগুলো ফেরত দেব। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।
চকবাজারের চুরিহাট্টার আগুনে পুড়ে মৃত আরও 3 জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে ডিএনএ টেস্টে 11 জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে, বাকি 8 জনকে এখনও শনাক্ত করা যায়নি। সকালে ঢাকা জেলা প্রশাসন নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। মৃতদেহ দাফনের জন্য স্বজনদের 20,000 টাকা করে দেওয়া হয়েছে। আগুনে কয়লা হওয়া এখনও পরিচয় না পাওয়া 8টি মৃতদেহের দাবিদার 23 জনের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। চকবাজারের চুরিহাট্টার আগুনে মোট 67 জন মারা যান। বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 4 জন। এছাড়া দ্বিতীয় ধাপে 5টি অজ্ঞাত মৃতদেহের হাড় থেকে ডিএনএ পরীক্ষার কাজ চলছে। লোক দেখানো অভিযান নয়, পুরনো ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন স্থায়ীভাবে সরানোর দাবি প্রিয়জনহারা মানুষদেরও। ডাকসু নির্বাচনের শেষ দিকের প্রচার প্রচারণায় জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যদিও এক্ষেত্রে আছে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। এদিকে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও জাসদ ছাত্রলীগ। নির্বাচনী আমেজে সাজ রব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দিন যত ঘনিয়ে আসছে ক্রমেই সরগরম হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। এদিন ক্যাম্পাসে বড় আকারে শোডাউন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাস চষে বেড়ায় প্রার্থীরা। এমন আয়োজনকে আচরণবিধির লঙ্ঘন বলে মন্তব্য ছাত্রলীগের। আর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছাত্রদলের। দাবি ছিল যে কিছুদিন নির্বাচন পিছানোর, এবং আমাদের যে দাবি আমরা স্মারকলিপি দিয়েছিলাম আমাদের 8 দফা দাবি নিয়ে, আমাদের একটা দাবি দেওয়াও মানা হয় নাই। সরকার দলীয় ছাত্র সংগঠনকে তারা সুযোগ সুবিধা দেওয়ার জন্য, সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা আমাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। আমরা নির্বাচন নিয়ে সন্ধিহান কতটুকু সুস্থ হবে। মিথ্যার মেগা সিরিয়াল নির্মাণ করে ভোটে রাজনীতিতে ব্লেম গেম খেলে সিম্প্যাথি কার্ড নেওয়ার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। সকল ছাত্র সংগঠন নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাচ্ছে, এমনকি আচরণবিধি লঙ্ঘন করেও জাতীয়তাবাদী ছাত্রদল কিছুক্ষণ আগে মিছিল করেছে। এদিকে বিভিন্ন হল ও ডাকসুতে অংশগ্রহণকারী দল ও স্বতন্ত্র প্রার্থীরা তুলে ধরেছেন তাদের প্রতিশ্রুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাসগুলোতে জুলে থেকে দাঁড়িয়ে থেকে শিক্ষার্থীরা যাতায়াত করে। আমি চাই এগুলোর অবসান হোক, পরিবহন ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান হোক। আমি চাই প্রত্যেকটা রুটে বাসের সংখ্যা বৃদ্ধি পাক, আমি চাই রুটের সংখ্যা বৃদ্ধি পাক। আমার আরও অনেকগুলো পরিকল্পনা আছে, তার মধ্যে আরেকটা হলো অ্যাপ ভিত্তিক বাইসাইকেল সার্ভিস চালু করা। শুধু হলেই নয়, আমি বিশ্ববিদ্যালয়েরও একজন খেলোয়াড়। আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টিমে আমি এক বছর ক্যাপ্টেন ছিলাম। আমি আমার ইউনিভার্সিটিকে অন্যান্য ইউনিভার্সিটির কাছে প্রতিনিধিত্ব করেছি। যদি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন হয়, জয় আমাদের জন্য সুনিশ্চিত। অন্যদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে কোটা সংস্কার আন্দোলনের সংগঠকদের প্যানেল সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আবাসিক হল থেকে বহিরাগত অছাত্রদের বিতাড়িত করে প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের বৈধ সিট প্রাপ্তিতে উদ্যোগ নেওয়া। আর পূর্ণাঙ্গ প্যানেল পরিচিতি করে জাসদ ছাত্রলীগ। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। ত্বকী হত্যাকাণ্ড দেশে একটি বিচারহীনতার প্রতীকে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া বিচার হবে না, অভিমত বিশিষ্টজনদের। বুড়িগঙ্গার পর এবার তুরাগ নদীর তীর দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। গুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ভবন। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ত্বকী হত্যাকাণ্ড দেশে একটি বিচারহীনতার প্রতীকে পরিণত হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার যতদিন হবে না, ততদিন এদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবে না। ত্বকী হত্যার 6 বছর পূর্তিতে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত গোলটেবিলে বিশিষ্টজনেরা এই কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, অমানবিক একটি সমাজে তারা বাস করছেন। বর্তমান রাষ্ট্রের এই চরিত্র পরিবর্তনে একটি সামাজিক বিপ্লবের প্রয়োজন। আলোচকরা বলেন, এই হত্যার পেছনে যে রাজনীতি আছে তা স্পষ্ট। একটি দুষ্ট চক্র দেশকে দখল করে আছে, আর ক্ষমতা ধরে রাখতে এ ধরনের হত্যাকারীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। বিশিষ্টজনেরা বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা বা নির্দেশ ছাড়া যে ত্বকী হত্যার বিচার হবে না তা এখন প্রমাণিত। তাই ত্বকী হত্যার বিচার চাওয়া মানে হত্যাকারীদের রক্ষা করার যে ব্যবস্থা, তার বিরুদ্ধে প্রতিবাদ।
বুড়িগঙ্গার পর এবার তুরাগ নদীর তীর দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। ঢাকার চারপাশে নদী রক্ষায় এবারের অভিযান দখলকারীদের জন্য একটি সতর্কবার্তা, বলছে বিআইডব্লিউটিএ। যারা এখনো নদীর জায়গা ছাড়েননি তাদের স্থাপনা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। সকাল ৯টায় বুড়িগঙ্গায় বসিলা ব্রিজের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনে এখানে বেশ কয়েকটি স্থায়ী অস্থায়ী ভবন গুড়িয়ে দেয়া হয়। বুড়িগঙ্গার আদি চ্যানেল ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট টাস্কফোর্সের সুপারিশে এসব অভিযান চলছে। দুপুরে তুরাগ তীরে চন্দ্রিমা উদ্যান এলাকায় অভিযান চলে। সেখানেও নদীর তীর দখল করে স্থাপনা উঠিয়েছিল প্রভাবশালী দখলদাররা। বিআইডব্লিউটিএর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২৮ মার্চ পর্যন্ত ৪টি পর্যায়ে অভিযান চলবে। যে স্থাপনা নদীর ভেতরে আছে বা যে স্থাপনা নিয়ে এমন আপত্তি আছে সেগুলি উচ্ছেদ হবে, বোধহয় এই বিশ্বাসটি সবার মধ্যে আসছে। নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান এবার নতুন না। উচ্ছেদের পর সেগুলো আবারও দখলে চলে যায়। বিআইডব্লিউটিএ বলছে এবারের অভিযানের পরপরই এসব এলাকায় ওয়াকওয়ে তৈরি করা হবে যাতে আবার দখল না হয়। সিএস অনুযায়ী যেখানে আপনার নদী সেই পর্যন্ত আমরা অবশ্যই অপসারণ করব। আমাদের ওয়াকওয়ে প্রজেক্টের সাথে যে 10,500 সীমানা পিলার স্থায়ীভাবে বসানো হবে। দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে উচ্ছেদকারী সংস্থার পক্ষ থেকে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। ঢাকার জর্জ কোর্টের লিফট ছেড়ে আইনজীবী সহ 10 জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 10:30টার দিকে হঠাৎ লিফট ছিঁড়ে দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আইনজীবীরা জানান জর্জ কোর্টের পুরাতন 5তলা ভবনের 4তলা থেকে লিফট ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে লিফটের ভিতরে থাকা সবাই আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানান আহতদের মধ্যে সুমনের মাথায় আঘাত রয়েছে, বাকিদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। আহত একজনকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লিফটটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এদিকে এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এবার ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। সরকারিভাবে বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ রচনায় দেশের বিশিষ্ট ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকদের নিয়ে কমিটি গঠনের উপর জোর দিয়েছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। আজ জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। চট্টগ্রামের সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের উদ্যোগে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি নুরুল আফসার চৌধুরী। অধ্যাপক মোহাম্মদ জয়নুল আবেদিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা। প্রধান আলোচক ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তোফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন ইদ্রিস মিয়া, অধ্যাপক আব্দুল ওয়াহিদ চৌধুরী, ফরিদ আহমেদ। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন করেছে চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক আনম বদরুদ্দোজা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরীর সভাপতিত্বে এই মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন পিপিএস এর প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল হক। বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ শীর্ষক সেমিনার করেছে ইউকে প্রবাসীদের একটি গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। বাংলাদেশের ফারেন হিল কনসাল্টিং এবং যুক্তরাজ্যের এসেরসনের যৌথ আয়োজনে সেমিনার হয়। এতে আন্তর্জাতিক প্রকল্পগুলোতে ইংলিশ আইনের ব্যবহার নিয়ে আলোচনা করেন দেশি বিদেশি বিনিয়োগ এক্সপার্টরা। সেমিনারে প্রধান বক্তা ছিলেন এসেরসনের হেড অব ফাইন্যান্স রবার্ট গ্রস এবং কনসালটেন্ট ডেভিড ট্যাং। আরও বক্তব্য রাখেন ফারেন হিল কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক আতিক চৌধুরী, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফ মোতাহার সহ অন্যরা। বিশ্বব্যাপী পোশাক শিল্পের টেকসই স্থায়িত্ব নিয়ে গোলটেবিল বৈঠক হয়েছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে। বৈঠকে বাংলাদেশের পোশাক শিল্পের সামর্থ্য, আন্তর্জাতিকীকরণ এবং স্থায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। এতে মডারেটর এবং কিনোট স্পিকার ছিলেন ডেনমার্কের অ্যালবর্গ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টারের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ বখতিয়ার রানা। আলোচনায় অন্যদের সাথে অংশ নেন বিজিএমই এর অতিরিক্ত সচিব জগলুল হায়দার, সিপিডির রিসার্চ ডিরেক্টর ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
ডেল্টা বা বদ্বীপ পরিকল্পনা বিষয়ক এক সেমিনারের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম IBFB। সংগঠনের নিজস্ব অফিসে সভাপতি হুমায়ুন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ সিনিয়র সচিব অধ্যাপক ডক্টর শামসুল আলম। এতে মূল আলোচক ছিলেন সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বজলুল এইচ খন্দকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিমউদ্দিন FCA, জাতীয় নদী সুরক্ষা কমিশনের সদস্য ডক্টর মালিক ফিদা এ খান। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে দেশবরেণ্য 8 নারীকে আউটস্ট্যান্ডিং উইমেন অ্যাওয়ার্ডস 2019 প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিআইবির চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল এবং বিশেষ অতিথি ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডস এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর। বিজয়ী ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির ফেলো স্যার রিচার্ড জনস রবার্টসকে সংবর্ধনা জানালো এসিআই লিমিটেড। অনুষ্ঠানে এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিসউদ্দৌলা রবার্টসকে অভ্যর্থনা জানান। এ সময় বায়োকেমিস্ট এবং পরমাণবিক জীববিজ্ঞানী হিসেবে রবার্টস জেনেটিক্যাল রিভিশনাল অর্গানিজম বিষয়ে আলোকপাত করেন। উপস্থিত ছিলেন এসিআই এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর FH আনসারি, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আরিফ দৌলা। অনুষ্ঠানে রিচার্ড জন রবার্টসকে সম্মাননা স্মারক দেয় এসিআই লিমিটেড। ট্রান্সফাস্ট এবং ব্যাংকিং ডিলার মিট অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। এতে উপস্থিত ছিলেন ট্রান্সফাস্টের SVP এবং ম্যানেজিং ডিরেক্টর সমীর বেধাতে এবং ট্রান্সফাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও হেড অফ অপারেশন মোহাম্মদ খায়রুজ্জামান। এছাড়াও অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিবিসি টাইলস সংবাদ বিরতি আবারও সাথে থাকুন, ফিরে এসে থাকছে। ভারত সরকারের দৃঢ় পদক্ষেপের কারণেই বন্দি পাইলটকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান, দাবি নরেন্দ্র মোদীর। হুমকি এখনো দূর হয়নি বললেন ইমরান। ওয়েলিংটনে কাল শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। আঙ্গুল কবজি পা জোড়ে চোট নিয়ে অনিশ্চিত মুশফিক। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। চলে যাচ্ছি আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদে। ভারতের সাথে উত্তেজনা কমলেও পরিস্থিতি ভয়াবহ খারাপ হবার হুমকি দূর হয়নি বলে মনে করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন তার সরকারের দৃঢ় পদক্ষেপের কারণেই বন্দি পাইলটকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান। নিজের দল তেহরিকে ইনসাফ পাকিস্তানের পার্লামেন্ট সদস্যদের সাথে বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী ইমরান খান। জানান ভারতের সাথে পাল্টাপাল্টি হামলার পর সময়োপযোগী সিদ্ধান্ত নেয় যুদ্ধ এড়ানো গেছে। তবে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এটি আরও খারাপ হবার শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এদিকে CNN-এ দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর ISPR প্রধান জানিয়েছেন শান্তির প্রস্তাব দেওয়ার পর বল এখন ভারতের কোর্টে। নতুন করে আগ্রাসনের চেষ্টা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে পাকিস্তানের শান্তি প্রতিষ্ঠার প্রস্তাবকে ভাওতাবাজি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর নির্বাচনী জনসভায় তিনি জানান ভারতের কূটনৈতিক তৎপরতায় সৃষ্ট আন্তর্জাতিক চাপে বন্দি পাইলটকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান। পাক হানাদারদের পছন্দ ছিল না বলেই 7 মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিলেন জিয়াউর রহমান, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হলেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি বলেছেন সুলতান মনসুর। গণফোরাম থেকে বহিষ্কার, গণশত্রুতে পরিণত হবেন তিনি, দাবি রিজভীর। পুরান ঢাকায় চলছে কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযান। হাজারীবাগে 5 গুদামের সংযোগ বিচ্ছিন্ন। অভিযান চলবে 1 এপ্রিল পর্যন্ত, জানিয়েছে টাস্ক ফোর্স। শেষ মুহূর্তে জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিমাতা সুলভ আচরণের অভিযোগ বিরোধী ছাত্র সংগঠনগুলোর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়, আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।